শুভেচ্ছা আমন্ত্রণ দেশ জনপদ লাইভে, সঙ্গে আছি আমি ডানা ইসলাম। এবার থাকছে বিস্তারিত। আবারও অস্থিরতার মুখে শিল্পাঞ্চল, বন্ধ বেশ কয়েকটি কারখানা। এ নিয়ে আরো জানাতে সাভার ও গাজীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিনুর রহমান ও নজরুল ইসলাম। শাহিনুর, কেন আবার অস্থিরতা তৈরি হলো? কতগুলো কারখানা এখন বন্ধ আছে? শ্রমিকদের দাবি কি রয়েছে? যেমনটি বলছিলেন, আমি কিন্তু এই মুহূর্তে আছি আশুলিয়ার শিল্প অঞ্চলে। আপনি দেখতে পাচ্ছেন যে কয়েকদিনের অস্থিরতার অবস্থার পরে কিন্তু আমরা দেখেছি যে সাভার আশুলিয়ার কিন্তু বেশিরভাগ কারখানায় সকাল থেকে উৎপাদনে ফিরেছে। আমরা কিন্তু সকাল থেকে দেখতে পাচ্ছি যে অনেক কারখানায় কিন্তু ইতিমধ্যেই বন্ধ ঘোষণা করেছে এবং আমরা দেখেছি যে বিভিন্ন কারখানার গেটে গেটে কিন্তু টানিয়ে দেওয়া হয়েছে যে আজকে থেকে কিন্তু অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কয়েকটি কারখানা আমরা দেখেছি। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে সাভার আশুলিয়ার যে শিল্প অঞ্চল, এই শিল্প অঞ্চলের এই কারখানার সামনে কিন্তু আমরা দেখেছি যে বেশিরভাগ কারখানার সামনেই কিন্তু টহল পুলিশ এবং অন্যান্য যে সেনাবাহিনীর সদস্যরা তারা কিন্তু মোতায়েন আছে। এবং বিভিন্ন সড়কগুলোতে আমরা দেখেছি যে টহল অব্যাহত আছে এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কিন্তু আমরা দেখেছি যে পুলিশের তৎপরতা চোখে পড়েছে। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে বিশেষ করে আমরা যদি এখানে আমরা দেখেছি যে গার্মেন্টসের সামনে এলাকাবাসী এবং যে প্রশাসন দুজনের সমন্বয়ে কিন্তু প্রতিরোধ কমিটির যারা সদস্য যারা কাজ করতেছে তাদের সাথে আমরা কথা বলার একটু চেষ্টা করি। আসলে কি কারণে এই গার্মেন্টসগুলো বন্ধ হচ্ছে? আসসালামু আলাইকুম। আমাদের দেশের শ্রমিক ভাইরা অত্যন্ত ভালো, তারা নিরলসভাবে কাজ করতেছে, কিন্তু কিছু দুষ্কৃতিকারীরা তারা তাদের নেপথ্যে থেকে মানুষরা এইভাবে হয়রানি করতেছে, শ্রমিকদের হয়তো গার্মেন্টস মালিকদের হয়রানি করতেছে। তা আমরা ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন সাবেক এমপি, ওনার নেতৃত্বে আমরা এটাকে সুশৃঙ্খলভাবে করার জন্য গার্মেন্টসের পক্ষে প্লাস শ্রমিকদের পক্ষে আমরা কাজ করতেছি। ইনশাল্লাহ যাতে কোনো ধরনের ব্যাঘাত না ঘটে, এখানে প্রশাসনের ভাইয়েরা, আর্মি, সেনাবাহিনীর যে বিডিআর, তারা ওনাদের সহযোগিতা, আমাদের সহযোগিতা, এটাকে সুন্দরভাবে কাজ করার জন্য আমরা আমরা আজকে দেখেছি যে অনেক কারখানায় আমরা দেখেছি যে আপনার কারখানার গেটে অনেকে এলাকাবাসী এবং পুলিশ সদস্যরা এবং সেনাবাহিনীর সদস্যরা দাঁড়িয়ে আছে এবং অনেকে কাজে ফিরতেছে না বা যোগ দিতেছে না। এটা আপনি কি কারণ আপনি মনে করতেছেন এলাকাবাসী হিসেবে? আমি মনে করি এটা দুষ্কৃতীরা একটা চক্র আছে এখানে। এই চক্রের মাধ্যমে গার্মেন্টসে উশৃঙ্খলা সৃষ্টি করার জন্য এই কাজটা করতেছে। আপনার খুব দুঃখজনক। আমরা প্রতিদিন মালিকদের সাথে যোগাযোগ করতেছি, গার্মেন্টসের সাথে যোগাযোগ করতেছি, আমরা শ্রমিকদের সাথে যোগাযোগ করতেছি। রাস্তায় থেকে সেনাবাহিনী, পুলিশ, র্যাব, আনসার, বিজিবি সবার সাথে থেকে সম্পূর্ণভাবে আমরা কাজ করতেছি। আমাদের বড় ভাই ডাক্তার সালাউদ্দিন নেতৃত্বে তার নির্দেশ ক্রমে আমরা প্রত্যেকটা জায়গায় যা শ্রমিকদের বুঝে কাজে নিয়োগ করে কিছুক্ষণ পর কাজটা বন্ধ হয়ে যায় ভিতরে গিয়ে। আচ্ছা, আমরা যদি আপনাদের একটু দেখাই যে এই যে সামনে যে একটি কারখানা, এই কারখানাটাও কিন্তু গত 2 দিন আগেও কিন্তু খোলা ছিল। আমরা কিন্তু আজকে দেখেছি যে আজকে সকাল থেকেই দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু কারখানা বন্ধের নোটিশ দিয়েছে এবং নোটিশে কিন্তু আপনাদেরকে আমরা যদি একটু দেখাইতে চেষ্টা করি যে এখানে কিন্তু বলেছে যে এই যে এত দ্বারা মানে অত্র যে গার্মেন্টসের যে 13 তারিখ থেকে 11 তারিখ থেকে কিন্তু অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে, এমনটি কিন্তু নোটিশ তারা ঝুলিয়ে দিয়েছে। যাই হোক, বিশেষ করে আমরা যেটা বলতে চাচ্ছি যে সাভার আশুলিয়া সড়ক মহাসড়ক কিন্তু আজকে অনেকটা স্বাভাবিক আছে। ওদিকে বিশেষ করে যে গাজীপুরের যে ব্যাক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের যে শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে কিন্তু তারা নবীনগর চন্ডা মহাসড়ক ইতিমধ্যে কিন্তু তারা অবরোধ করে রেখেছে, আমরা এমনটি কিন্তু শুনতে পেরেছি। যাই হোক, এই ছিল সাভারের এবং আশুলিয়া শিল্প অঞ্চল থেকে। আমরা একই খবর নিয়ে চলে যাব গাজীপুরের নজরুলের কাছে। নজরুল। শাহিন, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে নির্ধারিত সময় বেতন বৃদ্ধি এবং হাজিরা এবং বৃদ্ধির দাবিতে, নির্ধারিত সময়ে বেতন বৃদ্ধি, হাজিরা বৃদ্ধির দাবিতে কিন্তু আজ গাজীপুরের কয়েকটি পোশাক কারখানায় কিন্তু শ্রমিকরা কর্মবিরতি করে কিন্তু তারা বিক্ষোভ প্রদর্শন করছেন। তো আপনি জানেন যে গাজীপুরের আশুলিয়ার এদিকে গাজীপুরের যে সাভার গাজীপুর অংশে একটি ফ্যাক্টরি এবং এসহ গাজীপুরের বিভিন্ন জায়গায় কিন্তু 5টি ফ্যাক্টরিতে
আজকে শ্রমিক অসন্তুষ্ট চলতেছে এবং তারা কিন্তু কাজের কর্মবিরতি রেখে তারা বিক্ষোভ প্রদর্শন করছেন এবং সব জায়গায় কিন্তু আমরা দেখেছি যে মানে শ্রমিকরা কিন্তু অন্য ফ্যাক্টরিগুলো কিন্তু কাজে যোগ দিয়েছেন। তো এখানে কিন্তু পর্যাপ্ত নিরাপত্তার বলয় তৈরি করে কিন্তু ফ্যাক্টরিগুলো পরিচালনা হচ্ছে এবং চলছে। তো গাজীপুরে যে সমস্ত পোশাক কারখানাগুলো এখন বন্ধ রেখে শ্রমিকরা তাদের কর্মবিরতি করছেন, কিন্তু তারা কিন্তু ভিতরে অর্থাৎ রাস্তায় অবস্থান না নিয়ে ভিতরে কিন্তু কর্মবিরতি করছেন, এইরকমটাই কিন্তু আমরা জানতে পেরেছি। তবে এখানে কিন্তু ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এবং শিল্প পুলিশ যে যাকে বলে শিল্প পুলিশ এবং আপনার যে প্রশাসন অর্থাৎ সেনাবাহিনীর টহল কিন্তু রয়েছে প্রতিটি ফ্যাক্টরির সামনেই, যাতে কোনো প্রকার মানে অঘটন বা কোনো দুর্ঘটনা ঘটাতে না পারে এর জন্য কিন্তু সজাগ দৃষ্টি রেখেছেন। তা আমরা যেখানটায় দাঁড়িয়ে রয়েছি গাজীপুরের এখানে কুষ্ট টু কুষ্ট গার্মেন্টস, এখানে কিন্তু সকাল থেকেই শ্রমিকরা শান্তিপূর্ণভাবেই কাজে যোগদান করেছেন এবং বাকি যে 5টি কারখানায় কিন্তু আপনারা আজকে জানেন যে সকাল থেকে কিন্তু শ্রমিকরা কর্মবিরতি রেখে তারা কিন্তু আন্দোলন করছেন এবং তারা যেটা জানিয়েছেন যে তারা নির্ধারিত সময় বেতন প্রদান এবং আপনার হাজিরা নির্ধারিত হাজিরা বৃদ্ধির দাবিতে কিন্তু তারা এই আন্দোলন করে যাচ্ছেন এবং মালিক পক্ষ কিন্তু তাদেরকে চেষ্টা করছেন যে বুঝিয়ে তাদেরকে কর্মস্থানে যোগ দেওয়ার জন্য, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অধিকাংশ পোশাক কারখানাগুলোতে কিন্তু আপনার যথারীতি চলছে, কিন্তু দুই একটি অর্থাৎ গাজীপুরে আপনি জানেন যে গতকালকে কিন্তু এই শ্রমিক অসন্তুষ্টির কারণে কিন্তু 25টি কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। আজকে কিন্তু সেগুলো খোলা থাকলেও কিন্তু আপনার 5টি কারখানায় কিন্তু শ্রমিক বিক্ষোভ প্রদর্শন করছেন। তারা সকাল থেকে কর্মবিরতি রেখে তারা কিন্তু আন্দোলনে যোগ দিয়েছেন এবং তারা কিন্তু সব ফ্যাক্টরি প্রতিষ্ঠানগুলোতেই আমরা দেখতে পেয়েছি যে এখানে কিন্তু গাজীপুর অংশে সাভারের কিছু গাজীপুর অংশে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো কিন্তু বেতন নির্ধারিত সময় বেতন চাচ্ছেন তারা এবং নানা দাবিতে কিন্তু আজকে আন্দোলনে রয়েছেন তারা। তো আশা করা যাচ্ছে, আমরা ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সাথে কথা বলেছিলাম, আমাদেরকে জানিয়েছেন যে কিছুক্ষণের মধ্যেই তারা সেটা নিয়ন্ত্রণে নিয়ে আসবেন, এইরকমটাই কিন্তু বলছেন। তো এই ছিল আমার কাছে গাজীপুর গার্মেন্টস পরিস্থিতি নিয়ে সর্বশেষ। ধন্যবাদ আপনাদেরকে। সাভার ও গাজীপুর থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা। তীব্র লোডশেডিং এর কবলে সারা দেশ, এর বিরূপ প্রভাব পড়ছে বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান ও শিল্প কারখানাগুলোতে। এ নিয়ে বিস্তারিত জানাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক রহমান। তারেক, লোডশেডিং এর জনজীবনের পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠানে কি ধরনের প্রভাব ফেলেছে? ডানা, আপনাকে বলে রাখি চাঁপাইনবাবগঞ্জ কিন্তু চালের উৎপাদন নগরী হিসেবে সারা দেশে পরিচিত। চাঁপাইনবাবগঞ্জে অন্তত 150-র অধিক কিন্তু চাল কলকারখানা রয়েছে, অটো রাইস মিল রয়েছে, সেগুলো কিন্তু একবারে বিদ্যুতের অভাবে উৎপাদন থমকে গেছে। আপনাদেরকে আরো বলে রাখি যে চাঁপাইনবাবগঞ্জে পল্লী বিদ্যুৎ এবং নেসকো মিলিয়ে যে পরিমাণ তারা বিদ্যুৎ দিচ্ছে, আসলে কিন্তু জনগণ চরম হয়রানিতে পড়ছে। জনগণ কিন্তু তাদের চাহিদা মতো বিদ্যুৎ তারা পাচ্ছে না। প্রচন্ড কিন্তু লোডশেডিং বিরাজ করছে চাঁপাইনবাবগঞ্জে। আপনাদেরকে আমি একটু জানিয়ে রাখি ডানা, চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার ছান্নার হোসেন আমাকে জানিয়েছেন প্রায় 3,46,000 গ্রাহক রয়েছে পল্লী বিদ্যুতের, সেখানে চাহিদার সরবরাহ একেবারে কম। পল্লী বিদ্যুতের আওতাধীন সঞ্চালন লাইনে 40% লোডশেডিং চলছে। তিনি বিদ্যুৎ পরিস্থিতির বিষয়ে উন্নয়নের কোনো তথ্য আমাদেরকে দিতে পারেননি। এদিকে চাঁপাইনবাবগঞ্জ নেসকোর সূত্রে আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন, চাঁপাইনবাবগঞ্জে যে বিদ্যুতের চাহিদা রয়েছে প্রায় 33 মেগাওয়াট, কিন্তু পাওয়া যাচ্ছে মাত্র 20 থেকে 22 মেগাওয়াট। চাহিদার পরিমাণে একেবারে নগণ্য বিদ্যুৎ হয়, তারা কিন্তু জনগণের চাহিদা মতো তারা বিদ্যুৎ সরবরাহ দিতে পারছে না। সকাল থেকে আমি শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, নাচল, গোমস্তাপুর, ভোলাহাট বিভিন্ন এলাকার বেশ কিছু মানুষের সাথে কথা বলেছিলাম। তারা আমাদেরকে জানিয়েছেন এই যে ভয়াবহ লোডশেডিং এর কারণে কিন্তু তারা প্রচন্ড গরমে রাতের বেলাতে তারা কিন্তু নির্ঘুম রাত পার করছে, তারা কিন্তু ঘুমাতে পারছে না। অসংখ্য মানুষ কিন্তু এই বিদ্যুৎ নিয়ে কিন্তু সরকারের সমালোচনা করছে, যারা কিন্তু এই যে বিদ্যুতের নামে লাখ লাখ কোটি টাকা যারা পাচার করেছে তাদেরকে তারা কিন্তু এই আইনের আওতায় আনার কিন্তু জোর দাবি জানাচ্ছেন। এছাড়া বর্তমানে যে
উপদেষ্টা পরিষদ আছে, এই উপদেষ্টা পরিষদ যেন দ্রুত এই বিদ্যুৎ ঘাটতি মেটাতে যেন পদক্ষেপ গ্রহণ করে, সেই বিষয়টিতে তারা কিন্তু জোর দেওয়ার কিন্তু দাবি জানিয়েছেন। আপনাদেরকে বলে রাখি, এই প্রচন্ড গরমের কারণে কিন্তু নানা রোগ বালাই দেখা দিয়েছে। বিশেষ করে শিশু এবং বৃদ্ধরা নানা রোগে আক্রান্ত হচ্ছে। আমরা চাঁপাইনবাবগঞ্জে শিল্পাঞ্চল রয়েছে, সেই শিল্পাঞ্চলের যিনি কর্মকর্তা রয়েছেন তার সাথে কথা বলেছিলাম। এই শিল্পাঞ্চলে কিন্তু একেবারে স্থবিরতা বিরাজ করছে। লোডশেডিং একদিকে ভয়াবহ, অন্যদিকে প্রচন্ড গরম। এই দুয়ে মিলে কিন্তু মানুষের একরকম নাস্তা নাবুদ অবস্থা। তারা কিন্তু কোন রকম কাজকর্ম স্বাভাবিকভাবে করতে পারছে না। আপনাদের বলে রাখি যে সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে বাসা বাড়ির যে গৃহিণী আছে, তারা কিন্তু সবচেয়ে এই গরমের মধ্যে আরো কষ্ট তাদেরকে পোহাতে হচ্ছে। তারাও কিন্তু একরকম বাড়ির ভিতরে বদ্ধ হয়ে মানবতার জীবন যাপন করছে। জি ডানা, এই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জ থেকে বিদ্যুতের সার্বিক পরিস্থিতি। তারেক, ধন্যবাদ আপনাকে। তীব্র লোডশেডিং এর কবলে সারা দেশ, এ বিষয়ে আরো জানাতে রাজবাড়ী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম শামীম। শামীম, লোডশেডিং এ জনজীবনের পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠানে কি ধরনের প্রভাব ফেলেছে, এ নিয়ে বিস্তারিত আমাদেরকে জানাবেন। ধন্যবাদ রানা। আপনি যেমনটি জানাছিলেন যে রাজবাড়ীতে বিদ্যুতের চিত্রটি যদি বলি, আমি প্রথমেই বলবো যে গত কয়েকদিন যাবৎ বিদ্যুৎ যায় আসে না। তো যাওয়ার যে নিশ্চয়তা আছে, আসার নিশ্চয়তা নাই। তো আমি একটু রাজবাড়ী জেলার গোয়ালন্দ যে বিদ্যুৎ জোনটা রয়েছে, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, আমি এখানে একটু রয়েছি। এখানে অনেক কর্মকর্তার সাথে আমি কথা বলেছি, বা অনেকে কথা বলতে নারাজ। তো বিশেষ করে রাজবাড়ী জেলার যে বিদ্যুৎ সংশ্লিষ্ট যারা কর্ম করে খায়, তাদের সাথে আমি কথা বলেছি যে বিদ্যুতের কারণে তাদের কিন্তু উৎপাদনটা কমে গেছে, এবং বিদ্যুৎ সংশ্লিষ্ট যে সকল ব্যবসা বাণিজ্য রয়েছে তাদের কিন্তু নানা প্রকার সমস্যাটা হচ্ছে, আর ব্যবসায়ীদেরকে লোকসান গুনতে হচ্ছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আর বিদ্যুৎ যে সংশ্লিষ্ট যারা কিছুদিন যাবৎ বিদ্যুতের যে লাজুক অবস্থা, সেই লাজুক অবস্থার কারণে তারা উৎপাদন কমিয়ে আসছে, কিন্তু শ্রমিকদের বেতন কিন্তু তাদের নিয়মিত দিতেই হচ্ছে। আর শ্রমিকদের বেতন দিতে গিয়ে কিন্তু তাদের উৎপাদনটা কিন্তু সেই রকম পাচ্ছে না, আর উৎপাদন না পাওয়ার কারণে তাদেরকে লোকসানের গুনতে হচ্ছে বলে তারা জানিয়েছেন। আরেকটি বিষয়, যে ছোটখাটো যে ব্যবসায়ীরা রয়েছে তারাও কিন্তু যিনি জানিয়েছেন যে বিদ্যুতের সাথে সবকিছু কিন্তু তাদের ব্যবসায় সবকিছু রয়েছে। তো বিদ্যুতের লোডশেডিং এর কারণে তাদেরকে প্রতিনিয়তই কিন্তু দুর্ভোগে পড়তে হয় বলে তারা জানিয়েছেন। আর একটি বিষয় যদি বলি, বিদ্যুতের কারণে পারিবারিক ভাবে যে ব্যবসায়ীগুলি রয়েছেন বা স্বাভাবিক পরিবারগুলি রয়েছেন, সেগুলিও কিন্তু চরম দুর্ভোগে রয়েছেন। কারণ মাঝরাতেও কিন্তু বিদ্যুৎ যাচ্ছে, আর মাঝরাতে বিদ্যুৎ যাওয়ার কারণে পরিবারের যে বয়স্ক এবং শিশুরা রয়েছেন তারা কিন্তু হাঁসফাঁস করছে, বা তারা অনেক নানা প্রকার রোগেও কিন্তু আক্রান্ত হচ্ছেন বলে আমরা দেখতে পাচ্ছি। বা হাসপাতালগুলোতেও কিন্তু খোঁজ নিয়ে আমরা দেখেছি যে বিদ্যুৎ যে না থাকার কারণে অনেকে কিন্তু গরমের যে রোগগুলি আছে, সেই গরমের রোগের আক্রান্ত হয়ে কিন্তু তারা হাসপাতালে যাচ্ছে, স্থানীয় হাসপাতালে ঘুরছে। তো সব মিলে বলা যায় যে রাজবাড়ী জেলায় যে বিদ্যুৎটি উৎপাদন হচ্ছে বা বিদ্যুৎটা রয়েছে, সেই বিদ্যুতের চাহিদাটা কিন্তু সেই চাহিদা কিন্তু পূরণ হচ্ছে না, বরঞ্চ ঘাটতি কিন্তু অনেক ঘাটতি রয়েছে। তো এই ঘাটতি থাকার কারণে কিন্তু রাজবাড়ীতে বিদ্যুৎটা প্রতিনিয়তই যাচ্ছে। তবে আমি রাজবাড়ীর যে বিদ্যুৎ কর্মকর্তা রয়েছে আর আছে, তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি, বা কিন্তু তারা সদুত্তর দিতে পারছে না। তারা যেটা জানিয়েছেন, তারা কিন্তু বিদ্যুৎ নাই এটাই শুধু বলতেছে, বা কয়েকদিনের মধ্যে সমাধান হবে সেই কথাটা বলতে, সেই চিত্রটি বলছে। কিন্তু বাস্তবে কিন্তু সেই চিত্রটি আমরা দেখতে পাচ্ছি না। তো এই বিষয়টি কিন্তু আমরা দেখতে ঘুরে রাজবাড়ী জেলার 5টি উপজেলা রয়েছে বা জেলা শহর রয়েছে, সেই সেখানে কিন্তু বিভিন্ন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলেছি বা সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে কথা বলেছি। তারা কিন্তু অভিযোগেই নানা প্রকার অভিযোগ করেছেন। আরেকটি জিনিস অভিযোগ করেছেন যে এখানে ব্যাটারি চালিত যে গাড়িগুলি রয়েছে, সেই গাড়িগুলি কিন্তু বিদ্যুতের ব্যবহার করে বলে বিদ্যুৎটা অনেকটাই কম থাকে বলে অনেকেই জানিয়েছেন।
তো সব মিলে বলা যায় যে রাজবাড়ীতে যে বিদ্যুতের যে চিত্রটি রয়েছে সেই চিত্রটি থাকার কারণে বিদ্যুৎ সংশ্লিষ্ট যারা ব্যবসায়ী রয়েছেন এবং সাধারণ মানুষের নানা প্রকার দুর্ভোগ পোহাতে হচ্ছে। তো সাধারণ মানুষের দাবি যে অচিরেই যেন নতুন সরকার বিদ্যুতের ঘাটতিটা পূরণ করে, সেই দাবিটা কিন্তু সাধারণ মানুষ জানিয়েছেন। তো এই ছিল রাজবাড়ী জেলার বিদ্যুতের সর্বশেষ সংবাদ। আমি এখন চলে যাচ্ছি স্টুডিওতে। ডানা। শামীম, ধন্যবাদ আপনাকে। রাজবাড়ী থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। ফেনীতে স্মরণকালের ভয়াবহ বন্যায় মুহুরী, কহুয়া, সিলোনিয়া নদীতে বাঁধের 91টি পয়েন্ট ভেঙে যায়। এর বেশিরভাগই এখন উন্মুক্ত। এ নিয়ে আরো জানাচ্ছেন সহকর্মী তোফায়েল আহমেদ নিলয়। ধন্যবাদ। আসলে আপনি জানেন যে ফেনীতে ভয়াবহ বন্যার যে কারণ ছিল সেটি হচ্ছে মুহুরী, কহুয়া এবং সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের প্রায় 93টি পয়েন্টে ভাঙন দেখা দেয়। এই ভাঙনের কবলে আসলে পুরো ফেনী জেলা আসলে বন্যায় প্লাবিত হয়ে পুরো জেলা আসলে বিধ্বস্ত হয়। আমরা রয়েছি এই মুহূর্তে পরশুরাম উপজেলার শীতলিয়া ইউনিয়নের পশ্চিম এলাকায়। আমার পিছনে আসলে যে ভাঙনটি দেখছেন সেটি আসলে গত আগস্টের 2 তারিখ এই ভাঙনটি সৃষ্টি হয়। এই ভাঙনটি সৃষ্টি হওয়ার পর থেকে আসলে এখনো পর্যন্ত পানি উন্নয়ন বোর্ড বা সংশ্লিষ্ট দপ্তরগুলো এখনো কোনো সংস্কার কাজের জন্য তারা এখনই আসেনি। তবে আমরা এখানকার পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ আবুল কাশেমের সাথে কথা বলেছি। তিনি বলেছেন যে এখানকার যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের এই পর্যন্ত প্রায় 93টি পয়েন্টে ভাঙন সৃষ্টি হয়েছে। এর মধ্যে 25টি ভাঙন তারা সংস্কার করেছেন। তবে যেসব ভাঙনগুলো সংস্কার করেছেন সেসব ভাঙনগুলো ছিল একেবারেই ছোট পরিসরের। যেসব ভাঙনগুলো রয়েছে তারা সেগুলো সংস্কার করেছেন। বড় ভাঙন যেগুলো রয়েছে সেগুলো আসলে এখনো পর্যন্ত তারা সংস্কার করতে পারেনি। তাদের যে প্রাতিষ্ঠানিক যে মন্ত্রণালয় রয়েছে সেখানে তারা লিখিতভাবে জানিয়েছেন, তবে সেখান থেকে এখনো পর্যন্ত কোনো প্রত্যুত্তর তারা পাননি। তবে এখানকার যে ভাঙনটি রয়েছে প্রায় 250 থেকে 300 ফিট উচ্চতা রয়েছে এবং গভীরতা রয়েছে প্রায় 15 থেকে 20 ফিট। শুধু এই ধরনের ভাঙন এখানে শুধু একটি দুটি নয়, প্রায় 40 থেকে 45টি এ ধরনের বড় ভাঙন রয়েছে। তবে এইসব ভাঙনগুলো কবে নাগাদ সংস্কার হবে এই বিষয়গুলো নিয়ে আসলে এলাকার মানুষ দুশ্চিন্তায় রয়েছে। সামান্য বৃষ্টি হলে আসলে এইসব ভাঙন দিয়ে আসলে অনবরত পানি ঢুকে এখানকার মানুষের বাড়ি ঘর, আসবাবপত্র, ফসলি জমি পুনরায় প্লাবিত হয়। গত 2 দিন আগেও আসলে আমরা দেখেছি উজানে যখন বৃষ্টি হয় ঠিক তখনই এসব ভাঙন দিয়ে পানি ঢুকে পুরো লোকালয়ে এক ধরনের আতঙ্ক সৃষ্টি হয়েছে। আবার পুনরায় বন্যা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আসলে মানুষ খুব কষ্টে দিন পার করছে। তবে এখানকার মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু কন্টিনিউ বাড়ছে। তাদের যে চাওয়া আসলে এখানকার মানুষ চাচ্ছে যে খুব দ্রুত সময়ে এসব বাঁধগুলো সংস্কার করা হবে এবং বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পানিগুলো আসলে নিম্ন অঞ্চলে ঢুকবে না এবং কি নদী হয়ে সেগুলো বঙ্গোপসাগরে গিয়ে প্রবেশ করবে। তবে এই ভাঙনের কবলে আসলে আমরা দেখেছি যে প্রায় 200 হেক্টর জমি আসলে নষ্ট হয়েছে। 200 হেক্টর জমিতে আসলে এখনো প্রায় 8 ফিট 9 ফিট করে বালুর স্তূপ আসলে জমা বাঁধা হয়ে গেছে। তবে এখানকার কৃষকদের আসলে বড় ধরনের ক্ষতি হয়েছে বলে তারা দাবি করছেন। তবে এই ছিল আমার কাছে বন্যার পরবর্তী নদী ভাঙন নিয়ে সর্বশেষ তথ্য। এবারে বন্যায় ক্ষয়ক্ষতি চোখে পড়ার মতো। এ নিয়ে আলোচনাতে মৌলভীবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সালে এলাহি কুটি। কুটি, জেলায় বন্যায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, পুনর্বাসন কার্যক্রম সম্পর্কে কি তথ্য রয়েছে আপনার কাছে? ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে এবারের বন্যায় মৌলভীবাজারের প্রায় 42,000 কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং তাদের পাকা আমন ধান প্রায় 700 হেক্টর জায়গা একেবারে নষ্ট হয়ে গেছে এবং রূপা আমন সেটা 18,000 হেক্টর জায়গা নষ্ট হয়ে গেছে। অর্থাৎ মৌলভীবাজারের যে সার্বিক বন্যার ক্ষতি সেটা অপূরণীয়। এবং বিশেষ করে একটি যে ক্ষতিটি হয়েছে যেটা হচ্ছে মৌলভীবাজারে একটি আগাম টমেটোর চাষ হয় এবং গ্রাফটিং টমেটোর চারা হয়। প্রায় 32 লাখ টমেটোর চারা নষ্ট হয়ে গেছে, যার আনুমানিক প্রায় 30 কোটি টাকার মতো। সার্বিক মৌলভীবাজারে বন্যায় প্রায় 205 কোটি টাকার ক্ষতি হয়েছে। মৌলভীবাজার থেকে বন্যার পানি নেমে গেছে। পানি নেমে যাওয়ার পরে যে বিপদটি শুরু হয়েছে সেটি হয়েছে যে মৌলভীবাজারের মনু এবং ধলাই নদীর যে 12টি জায়গায় ভাঙ্গন দেখা দিয়েছে, সেই ভাঙ্গন এলাকায় নতুন যে প্লাবিত হয়েছে সেই সব জায়গায় বালির স্তর পড়ে গেছে। বালুর স্তরের কারণে মানুষ কৃষি কাজ করতে পারতেছেন না এবং এটা একটা নতুন বিপদ হিসাবে কৃষকদের সামনে এসেছে। কারণ মৌলভীবাজারের যেসব জায়গা নিচু ছিল সেই সব জায়গাটা বালিতে স্তূপ হয়ে গেছে, যার কারণে কৃষি কাজ করতে পারতেছেন না। এতে কৃষকরা অনেকটা দিশাহারা হয়ে গেছেন যে সর্বশান্ত হারিয়ে এখন কৃষকরা যে ফসল করবেন সেই ফসলের জমিটিও এখন বালির কারণে
ভরাট হয়ে গেছে। মাঠের পর মাঠ বালি ভরাট হয়ে যাওয়ার কারণে কৃষকরা এখন আর কৃষিকাজ করতে পারছে না। এই কৃষিকাজের উপযোগী করতে হলে এখান থেকে বালি না সরাতে পারলে কোনোভাবেই কৃষিকাজ করা যাবে না বলে একাধিক কৃষক আমাকে জানিয়েছেন। এই বালি সরানোর কাজটি যে অত্যন্ত ব্যয়বহুল বলে জানিয়েছেন, এতে সরকারের সহযোগিতা ছাড়া এই জায়গাটিতে তারা এখন আগামীতে যে কৃষি করবেন বা বর্তমানে কৃষি করবেন সেই ব্যবস্থা নেই। এতে সরকারের সহযোগিতা চেয়েছেন এবং মৌলভীবাজারের সার্বিক বন্যা পরিস্থিতির এখন অনেকটাই স্বাভাবিক। তবে মানুষ আবারও আশঙ্কায় আছে যে আবারও বন্যা যদি হয় তাহলে মানুষের আর কোনো উপায় থাকবে না। সার্বিক অর্থে মৌলভীবাজারের বন্যায় যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি কাটিয়ে ওঠার জন্য মানুষ এখন ঘুরে দাঁড়ানোর চেষ্টায় আছে। এই হচ্ছে মৌলভীবাজারের সার্বিক বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। মৌলভীবাজার থেকে বন্যার ক্ষয়ক্ষতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। বন্যার কারণে এখনো শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নিয়ে আছে বানভাসীরা, ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। এ নিয়ে আরো জানাতে নোয়াখালী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন। সুজন, পুনর্বাসন কার্যক্রম সম্পর্কে আমাদের জানাবেন, আরো একটি বিষয় জানাবেন, বানভাসীরা কি বলছে? ডানা বলছিলাম বন্যা পরবর্তী পরিস্থিতির কথা নোয়াখালীতে। তো আমি এখন দাঁড়িয়ে আছি নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের একটি আশ্রয় কেন্দ্রে। তো আপনি নিশ্চয়ই আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এই আশ্রয় কেন্দ্রে এখনো অনেক মানুষ এখানে রয়েছেন। তারা নানাবিধ সমস্যার কারণে তাদের বাড়িতে যেতে পারছেন না। কারণ হিসেবে তারা জানিয়েছেন যে তারা বাড়িতে যাওয়ার মতো পরিবেশ এখনো সৃষ্টি হয়নি। ঘরের ভিতর থেকে পানি নামলেও কিন্তু তাদের উঠানে এখনো পর্যাপ্ত পানি রয়েছে, যা বাড়িতে ঢুকার মতো যথার্থ নয়। একই সাথে তারা আরো জানিয়েছেন যে ঘরের ভিতরে যে তাদের যে আসবাবপত্র রয়েছিল সেগুলো পানিতে নষ্ট হয়ে গেছে। এছাড়া তাদের যে স্যানিটেশন ব্যবস্থা বা স্যানিটারি ব্যবস্থা সেটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাওয়ায় তারা বাড়িতে ফিরতে পারছেন না। তো আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে যে এই আশ্রয় কেন্দ্রে প্রায় 800-র মতো নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ বসবাস করছেন এখন এই মুহূর্তে। তো তেমনি একজন আমি এই আশ্রয় কেন্দ্রে তেমনি কিছু মানুষের সাথে আমি এখন কথা বলার চেষ্টা করব, যে তার কাছে জানতে চাইবো যে আমরা কথা বলার চেষ্টা জানতে আপনারা কতদিন যাবতে আশ্রয় কেন্দ্রে রয়েছেন এবং আপনাদের বাড়িতে ফিরতে কি কি সমস্যা হচ্ছে? আপনাদের বাড়ি ঘর? আমাদের বাড়িতে আপনার পানিটা এখনো গরমের মধ্যে আপনার চিকচিকানি আছে। আর আমরা তো পুরুষরা সব জায়গায় যেতে পারবো ওয়াশরুমে, কিন্তু মহিলারা যেতে পারবে না। মহিলাদের জন্য এজন্য টয়লেট, ওয়াশরুম এগুলোর যে সমস্যার কারণে এজন্য অনেক ফ্যামিলি যেতে পারে না। আর অনেক ফ্যামিলি কিন্তু ঘরও নাই এখনো, তাই এখান থেকে আমরা সহজে কেউ যেতে চাচ্ছে না এটার জন্য, বাড়িতে এই সমস্যার কারণে। ধন্যবাদ আপনাকে। তিনি যেমনটি বলছিলেন, তিনি নানাবিধ সমস্যা কথা তুলে ধরেছেন। পরিবেশ সৃষ্টি না হওয়ায় একই সাথে যে তাদের বাড়ির যে পানিতে ভীষণ সমস্যা হয় বা নানা সংকট দেখা দেয়, তারা বাড়িতে ফিরছেন না। একই সাথে তারা একটু আশঙ্কা প্রকাশ করেছেন যে এই মুহূর্তে যদি তারা বাড়িতে ফিরে যান তাহলে তারা অনেকটা খাদ্য সংকটে ভুগবেন অথবা নানাবিধ যে একটা পানিবাহিত রোগ রয়েছে সেগুলোটা তারা আক্রান্ত হতে পারেন বলে তারা জানিয়েছেন। এ হচ্ছে নোয়াখালী থেকে বন্যা পরিস্থিতি নিয়ে আমার কাছে সর্বশেষ ডানা। সুজন, ধন্যবাদ আপনাকে। নোয়াখালী থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। পদোন্নতির দাবিতে ময়মনসিংহে সার্ভেয়াররা বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান করছেন। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, কি কি কর্মসূচি রয়েছে বিস্তারিত আমাদেরকে জানাবেন। গ্রেড বৈষম্যের শিকার সার্ভেয়াররা তারা কিন্তু আজকে বিক্ষোভ কর্মসূচি শেষে কিন্তু জেলা প্রশাসকের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর কিন্তু তারা একটি স্মারকলিপি প্রদান করেছেন এবং তাদের দাবি হচ্ছে যে বিগত সময়ে তারা যখন চাকরিতে যোগদান করেন তারা কিন্তু বিভিন্ন গ্রেডে কিন্তু তাদেরকে যোগদান করানো হয়। এই যে বৈষম্য, সেই বৈষম্য কিন্তু তারা নিরসন চাচ্ছেন এবং তারা চাচ্ছেন যে 10ম গ্রেডে যেন তাদের পদোন্নতি দেয়া হয়। অর্থাৎ তারা বলছেন যে এই 10ম গ্রেডে তাদের পদোন্নতি দেয়া না হলে তাদের যে কর্মসূচি অর্থাৎ কর্মবিরতি তারা কিন্তু পালন করবেন। অর্থাৎ আজকে ময়মনসিংহ সহ সারা দেশে সার্ভেয়াররা কিন্তু তাদের যে এই কর্মসূচি তারা কিন্তু পালন করছেন। আমরা দেখেছি সকাল 11টার সময় তারা একটি বিক্ষোভ মিছিল করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি করেন। এরপর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর কিন্তু তারা স্মারকলিপি প্রদান করেন। আমরা একজনের সঙ্গে একটু যুক্ত হব, জানতে চাই আপনাদের আসলে দাবি দাওয়াগুলো কি? আসলে সার্ভেয়ার জাতি বাংলাদেশে বৈষম্যের শিকার। আজকে স্মারকলিপি প্রদান এটা বৈষম্য বিরোধী আন্দোলনের একটা অংশ হিসেবে আমি মনে করি।
সমস্ত ডিপ্লোমা বাংলাদেশ সৃজনের পর থেকে 1994 সনে ডিপ্লোমাধারীরা 10ম গ্রেড পাবে এবং তারা সেকেন্ড ক্লাস হিসেবে বিবেচিত হবে। সেই পরিপত্রের আলোকে সারা দেশে যত ডিপার্টমেন্ট আছে সমস্ত ডিপার্টমেন্টের লোকজন দ্বিতীয় শ্রেণী অর্থাৎ বর্তমান 10ম গ্রেড পেলেও একমাত্র হতভাগা সার্ভেয়ার জাতি বাংলাদেশে আছে। এই জাতি সেকেন্ড ক্লাস এখনো পায়নি। অথচ আমরা মাঠে ময়দানে যে পরিশ্রম করি এবং বর্তমানে প্রধান উপদেষ্টা বরাবর আমরা স্মারকলিপি দিয়েছি প্রধান উপদেষ্টা মহোদয়ের নির্দেশনার কারণেই। উনি বলছেন আন্দোলন নয়, আপনারা লিখিত আকারে জানান। ওনার জাতির উদ্দেশ্যে ভাষণে আমরা সেটা দেখতে পেয়েছি। আমরা শান্তিপূর্ণভাবে আমরা বিষয়টাকে হাইলাইট করতে চাই এবং আমাদের ন্যায্য এটা অধিকার, আমরা দাবি নিয়ে আসিনি, এটা আমাদের অধিকার। অধিকার যদি হয় সেটা আপনাদের মাধ্যমে সেটা প্রধান উপদেষ্টা বরাবর এটা প্রচার হবে এবং জানবেন, উনি অনুভব করবেন, সে আশাবাদ ব্যক্ত করে এবং আমাদের এই প্রত্যাশা পূরণ হবে। ধন্যবাদ। আসলে তারা কিন্তু সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজে তাদের যৌক্তিক দাবি সরকারকে মানতে হবে, আন্দোলনের দিকে দাবিত হবে। এই যে সর্বশেষ ধন্যবাদ আপনাকে। পদোন্নতির দাবিতে ময়মনসিংহে সার্ভেয়াররা বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান করছেন। এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।